আমার মনে হয় একটা মানুষের জীবনে সবকিছু করার অভিজ্ঞতা থাকা উচিত। এই যেমন শীতকালে নদীর পাড়ে ঠান্ডা বাতাসের মধ্যে জাল পেতে মাছ কিভাবে ধরে, এই অভিজ্ঞতা নিতে আমার বাচ্চা দুটাকে পাঠাই দিয়েছিলাম তার বাবার সাথে। প্রচন্ড বাতাসে যেখানে কোনো শব্দই শোনা যাচ্ছিল না, সেখানে দুই ভাই বোনের কিসের ঠান্ডা আর কিসের জাল থেকে এক একটা মাছ হাতে নিতে পেরে তারা দুই ভাই বোন সে কি খুশি। আমাদের পুচিটার জন্য আমাদের পাশের বাসার যে প্রতিবেশী আছে না, উনি আজকে এই সুন্দর টিথারটা কিনে দিয়ে গেছে। ওর এখন বয়স 4 মাস হয়ে গেছে। এই টিথারটা 3 মাস বয়স থেকেই বাচ্চারা ব্যবহার করতে পারবে। বাচ্চাদের বয়স 3 মাস হলেই কিন্তু বাচ্চারা যে কোনো কিছু শক্ত করে ধরতে পারে, তারপরে কোনো কিছু পেলেই চাবানো শুরু করে। এই সময় যদি বাচ্চাদেরকে টিথারটা দেয়া হয়, এটাতে কিন্তু অনেক বেনিফিট আছে। যে ওরাল স্ট্রাকচারটা আছে, যেটা ধরেন জিহ্বা, ঠোঁট, গাল, তারপরে চোয়াল, এগুলোকে মুভমেন্ট করতে সাহায্য করে। তারপরে ওদের বিভিন্ন রকম পেইন রিলিফ করতে সাহায্য করে। যেমন ধরেন যখন দাঁত উঠবে কিছুদিন পরে, তখন কিন্তু ওদের গামে ব্যথা হয়, তো ওই পেইনটা যাতে রিলিফ করতে পারে, এই জন্য হচ্ছে টিথারটা ব্যবহার করলে খুব ভালো। এই সেম টিথারটা হচ্ছে সানায়েরও ছিল, তবে ওটা ছিল রেড কালারের আর সুহানাটা হচ্ছে পিঙ্ক কালারের। আমাদের বাগানের ছোট্ট কমলা গাছে কতগুলো কমলা হয়েছে মাশাআল্লাহ। আর এই সব কমলাগুলো এখন আস্তে আস্তে কমলা কালার হয়ে খাওয়ার উপযোগী হয়ে যাচ্ছে। এখন তো শীত পড়ে গেছে, আমাদের মরিচ গাছও আস্তে আস্তে মরে যাচ্ছে। দু একটা গাছে মরিচ রেখে দিছে যাতে নেক্সট ইয়ারে এগুলো থেকে আবার বীজ বানাইতে পারে। আর এই যে আমাদের চন্দ্রমল্লিকা গাছ, কি সুন্দর ফুল ধরেছে তাই না? সারা বছর অপেক্ষা করতে হয়, শুধু নভেম্বর মাস আসলে প্রথম সপ্তাহের দিকে মনে হয় এই গাছটায় ফুল ধরে। আর ফুলটাও ধরে একদম থোকায় থোকায়, পুরো গাছে একদম 200-300 ফুল, দেখতে এত সুন্দর লাগে। সাফনের বাবা যেখানে ব্যাডমিন্টন খেলতে যায়, ওখানেই ঝন্টু ভাইয়ের সাথে পরিচয়। তো ভাইয়া খুবই ভালো মাছ ধরতে পারে। আজকে তারা প্ল্যান করছে আগে মাছ ধরতে যাবে আর সেখান থেকে তারপরে ব্যাডমিন্টন খেলতে যাবে। তো আমি এই সুযোগে সাফন সানাকেও পাঠাই দিলাম যে সারাদিন তো বাসায় থাকবে, ছুটির দিনে একটু বাইরে দিয়ে ঘুরে আসলে ওদেরও ভালো লাগবে। আর এরকম একটা এক্সপিরিয়েন্স পেতে তো কার না ইচ্ছা। আর ওখানে যে দুই ভাই বোন কি খুশি, কারণ এরকম জ্যান্ত মাছ তো আসলে ওদের দেখাই হয় না। সব সময় দেখা যায় যে দোকানে দেখে মরা মাছ প্যাকেট করা, এরকম একদম প্রসেস করা। তো এই প্রথম এরকম জ্যান্ত মাছ তাও নিজের হাতে ধরতে পেরে আমার বাচ্চারা তো সেই খুশি। সানা হেভি এক্সাইটেড। হে মনে আবার চাইলে আবার তার আনা যাবে। সানা গা তোত্তা নে সানা হাতে তো সানা হাতে সানা রাখো সানা রাখবে সাফারে তিনজনে ধরে লেছি। মাছ ধরতে ধরতে তাদের যে কখন রাত হয়ে গেছে, তারপর তাদের মাছ ধরা শেষ হয় না। এই রাত্রিবেলা করে তারা কিন্তু ওই নদীর পাড়ে বসে বসে মাছ ধরে ফাইনালি অনেকগুলো মাছ নিয়ে আসছে বাসায়। ওদিকে তারা মাছ ধরতেছিল আর এদিকে বাসায় আমি সুহানারে নিয়ে পড়ছি এক ঝামেলায়। সুহানা কিসের জন্য যেন দুপুর থেকে কন্টিনিউয়াস কাঁদতেছিল। কান্নার কোনো অর্থ বুঝতে পারতেছিলাম না, খিদা লাগছে না ঘুম আসছে, কোনো কিছুই না। সে কিছুক্ষণ পর পরে অনেক জোরে জোরে কান্না করে দিচ্ছিল। তো আমি অনেকক্ষণ ধরে কমফোর্ট করার পরে যখন দেখতেছিলাম কোনো কাজ হয় না, তখন সাফানা বাবা বাসায় আসার পরে তাকেও বললাম, সেও দেখলো ঘন্টাখানে। যখন কোনোভাবেই তাকে থামাইতে পারতেছিলাম না, তারপরে আমরা চিন্তা করলাম ওকে হাসপাতালে নিয়ে যাই। তো এমার্জেন্সি যেসব হাসপাতালে রাত্রেবেলা সার্ভিস খোলা থাকে, সেখানে এক জায়গায় ফোন দিয়ে তাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে সুহানাকে নিয়ে গেলাম। বাসা থেকে হাসপাতালে আসতে আমাদের 15 মিনিটের মতো মনে হয় সময় লাগছে। আর এর মধ্যে ম্যাডাম পুরো একদম ঠান্ডা হয়ে চুপ করে ঘুমায়ে গেছে। আর হাসপাতালে ঢোকার পরে কিসের কান্না কিসের কি, সে পুরাই নর্মাল, সে পুরাই হাসতেছে। মানে কি একটা সিচুয়েশন, খালি খালি আমাদেরকে ভয় দেখাই দিছে। আমরা তো ভয়, ডাক্তার বললো যে না কিছুই হয় না, সব চেক করছে, কোনো সমস্যা নাই। মাঝে মাঝে বাচ্চারা এরকম মানে সাফোকেটিং লাগলেও এরকম করতে পারে। তো যদি দেখো যে এরকম কান্নাকাটি করতেছে, থামতেছে না, তাহলে হয়তো বা গরম কোনো কিছু দিয়ে পেটে একটু সেক দিতে পারো। আর সবচেয়ে ভালো হয় ওকে গাড়িতে করে বাইরে একটু ঘুরাই নিয়ে আসবা। ওয়েদার চেঞ্জ হলেও বাচ্চারা কিন্তু থেমে যায়। তারপরও মনে শান্তি যাচ্ছা নিয়েছিলাম, কারণ যদি না নিয়ে আসতাম সারা রাত কাঁদতো, তাহলে আমাদের আরো অনেক টেনশন হইতো। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, ভাবলাম মাছগুলো এত কষ্ট করে আনছে, এগুলো একটু কাটাকুটি করি। এই ছোট মাছগুলো খেতে কিন্তু স্বাদ, কিন্তু এগুলো কাটা বাছা করতে যে পরিমাণ সময় লাগে রে ভাই। আর এখন কি আমার সেই সময় আছে যে আমি এই একটা একটা মাছ ধরে কাটবো? এগুলো করতে মানে এই কাটা বাছা করতে করতে আমার মিনিমাম ঘন্টাখানেক এটার পিছনেই লাগছে। গতদিন মাছগুলো বাসায় আনার পরে সাফনের বাবা বলতেছিল যে এই মাছগুলো এখন একদম তাজা, কাজে এখনই এটাকে কেটে বেছে এখনই এটাকে রান্না করতে হবে, তাহলে এটার প্রপার স্বাদ পাওয়া যাবে। পরে ফ্রিজে রেখে দিলে এটার আর কোনো স্বাদ থাকবে না। এখন ঘড়িতে বাজে 10:30, আর এগুলো কাটতে বাঁচতে বসলে মিনিমাম আমার 12টা তো বাজতোই। আমার ছোট্টটা ঘুমায় 10:30টার মধ্যে, আমার বড় দুইটাও 10টা 10:30 বাজলেই ঘুমাইতে চলে যায়। তো এদেরকে ঘুমিয়ে বা পারাবে কি? আর এই সবকিছু করে পরে রান্না বান্না শেষ করতে করতে 12টা 12:30 বেজে যাবে। শেষ পর্যন্ত আমি আর এই কাটা বাছা ঝামেলায় রাত্রেবেলা যাই নাই, কারণ এখন যদি নাই খায় তাহলে এখন
রান্না করে লাভটা কি, পরের দিনই রান্না করবো না। আর এই মুহূর্তে তাজা তাজা মাছ খাওয়ার চাইতে এই বাচ্চা পোলাপানগুলার খেয়াল নেওয়াটা এখন আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। অবশ্য যদি এমন হতো বাচ্চা পোলাপান নাই, আমরা দুজন টোনাটুনি, তাইলে ওই রাত 12টা 12:30টার সময় রান্না করে দিতাম। কিন্তু এখন যেহেতু সিনারিও ভিন্ন, কাজে এখন অত তাজা মাছ আমার খাওয়ার দরকার। একটা আপু জিজ্ঞাসা করছিলেন যখন আমি পড়াতে যাই তখন সুহানাকে কি করি, সুহানাকে কে রাখে। অ্যাকচুয়ালি আমি যখন পড়াতে যাই তখন সুহানাকে ওর বাবাই বাসায় রাখতে পারে, কারণ আমি তো খুব বেশি সময়ের জন্য যাই না, আমার যেতে আসতে সব মিলাই 2 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায় সবকিছু। ঘন্টা 2-এর জন্য ওর বাবাই বাসায় রাখতে পারে, কারণ ওর তো ওয়ার্ক ফ্রম হোম করে, ওর অফিসে যেতে হয় না। আর ও যদি বাসায় না থাকতো তাহলে হয়তো বা আমি করতে পারতাম না। এখানে বাবুকে সিটে বসায় নেয় কারণ সে ভেবে করে কাঁদতেছিল। আর আমাদের বাসায় যেতেও জাস্ট 5-7 মিনিট লাগবে, খুব বেশি দূরের রাস্তাও না, যে কারণে আর তাকে কান্দায় সিটের মধ্যে বসাই নাই। আমি দেখলাম যে আমাদের অনেকেরই এই যে ছোট বাবুদের ফিডিং নিয়ে অনেক কোশ্চেন্স আছে। অনেকেই হয়তো দেশের বাইরে আছেন এবং ফিডিং নিয়ে অনেক কনফিউশন আছে। অনেকে আমাকে ইনবক্সে জিজ্ঞাসা করেন যে আমি কি বাবুকে ব্রেস্ট ফিডিং করাই নাকি আমি ওকে ফর্মুলা মিল্ক দেই, যদি ফর্মুলা মিল্ক দিয়ে থাকি আমি কবে থেকে ফর্মুলা মিল্ক দিচ্ছি, কয়বার দিচ্ছি, বা আমি যদি জাপানে থেকে থাকি আমি কোন ফর্মুলা মিল্কটা দিচ্ছি। এরকম বিভিন্ন রকম প্রশ্ন আপনারা করে থাকেন। তো আমি সেই কোশ্চেনগুলোর একটু অ্যান্সার করার চেষ্টা করি। বাচ্চাকে ফর্মুলা মিল্ক না দেয়া ভালো যদি ব্রেস্ট মিল্কের ফ্লো এনাফ থাকে। অনেক সময় দেখা যায় যে ফ্লো এনাফ না বা বাচ্চা এনাফ খাবার পাচ্ছে না, তখন কিন্তু আপনি ফর্মুলা মিল্ক দিতে পারবেন, এটা কোনো সমস্যা না। এখানে লেখাই থাকে যে 0 থেকে 6 মান্থ বয়সী বাচ্চারা এটা খেতে পারবে। আর জাপানে যারা আছেন তারা হচ্ছে অনেকেই হালাল ফর্মুলা মিল্কটা খোঁজে। এই যে ফর্মুলা মিল্কটা আমি দেখাচ্ছি এটার নাম হচ্ছে বাবস অর্গানিক। এই ফর্মুলা মিল্কটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে রাকুতেনে, তারপরে মেরকারিতে, তারপরে হচ্ছে ইয়াহু শপ। এটা একটা অস্ট্রেলিয়ান ব্র্যান্ড এবং অস্ট্রেলিয়া থেকে এটাকে ইম্পোর্ট করতে হয়, এই কারণে এটার দাম একটু বেশি পড়ে। কিন্তু যেহেতু জাপানের লোকাল দোকানপাটগুলোতে আসলে হালাল ফর্মুলা মিল্ক বিক্রি করে না, তাই আপনারা যারা খুঁজছেন তারা এইটা কিন্তু চেক আউট করতে পারেন। এর বাইরে আরো 2-একটা ব্র্যান্ড আমি দেখেছি যেটা রাকুতেনে আছে, আপনারা রাকুতেনে একটু খুঁজলেই কিন্তু পেয়ে যাবেন। যাই হোক, আমি ঝালমুড়ি আর চা খেতে খেতে ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।